মানে কনস্টিটিউশনে লেখা আছে সেটার জন্য ফর্ম করা হয়। মানে উদ্দেশ্য হচ্ছে কনস্টিটিউশনটা চমৎকারভাবে লিখে ফেললেই যদি সব সমাধান হতো, সাউথ আফ্রিকা পৃথিবীর সবচেয়ে বেশি ডেমোক্রেটিক কান্ট্রি হতো, খুবই জনপ্রিয় সরকার। কিন্তু উনি এসে একবার একটা আইন চেঞ্জ করে আমাদের বিচারকের বয়স বাড়ানোর মতো করে উনি বয়স কমিয়ে দিয়ে এক ধাক্কায় কয়েকশো বিচারকের চাকরি শেষ করে দিয়েছেন। চিফ অ্যাডভাইজার যখন ভয়েস অফ আমেরিকার সাথে কথা বলছেন, তিনি কিন্তু কোনো রকম কোনো কনফিউশনের ধার ধারেননি। তিনি খুব স্পষ্টভাবে বলেছেন এটা ওনাদের মুখ থেকেই আসতে হবে নির্বাচন কবে হবে, মানে ইনস্টিটিউট কিভাবে তৈরি করা যায় এবং সেটাকে কিভাবে রক্ষা করা যায়। আমাদের সমাজে এখন সংস্কার বলে প্রচুর আলাপ হচ্ছে, আমরা কনস্টিটিউশন সংস্কার করব, আমরা অনেক আইন রিফর্ম করতে চাই, পুলিশ ইত্যাদি ইত্যাদি। কনস্টিটিউশন বা আইন সম্পর্কে আমার একটা খুব বেসিক কথা হচ্ছে, এটাকে আমরা আন্ডার এস্টিমেট করা ঠিক না, কিন্তু এটাকে ওভার এস্টিমেট করাও ঠিক না। আমরা অনেক সময় ওভার এস্টিমেট করি, আমরা মনে করি আমরা খুব চমৎকার একটা কনস্টিটিউশন যদি লিখে ফেলি, একটা চমৎকার আইন যদি লিখে ফেলতে পারি, ইট উইল সলভ এভরি প্রবলেম। আর একটা প্রিয় এক্সাম্পল হচ্ছে, আমার খুব আগ্রহের জায়গা কনস্টিটিউশন। সো বলা হয় যে এই মুহূর্তে সবচেয়ে আধুনিক কনস্টিটিউশন হচ্ছে এটা, যারা কম্পিটিটিভ কনস্টিটিউশন নিয়ে পড়াশোনা করেন লেখেন। আমি একটা বইয়ের কথাই বলি, হাউ টু সেভ এ কনস্টিটিউশনাল ডেমোক্রেসি নামে একটা বই আছে, আজিজ জেড হক এবং আই ফরগট অ্যানাদার রাইটার, এটাও দুজন মিলে লিখেছেন। তারা বলছেন, ওনারা বলার পরে ওই বইয়ের রেফারেন্স পাওয়ার পরেই আমি ওই কনস্টিটিউশনটা পড়লাম। ইটস এ ভেরি ওয়েল রিটেন কনস্টিটিউশন। মানে এত ভালো সেপারেশন অফ পাওয়ার, ইনস্টিটিউশনের এত ভালো চমৎকার কিছুই নাই। একটা ছোট উদাহরণ দিই, ধরেন আমাদের দেশে পুলিশ যদি অপরাধ করে, আমরা পুলিশের জন্য এখনো পর্যন্ত পুলিশই তদন্ত করে, একটা আইন আছে কিন্তু তদন্ত পুলিশ করে। ওখানে আলাদা একটা অর্গানাইজেশন কমিশন আছে যেটা কনস্টিটিউশনাল, মানে কনস্টিটিউশনে লেখা আছে সেটার জন্য ফর্ম করা হয়। মানে উদ্দেশ্য হচ্ছে কনস্টিটিউশনটা চমৎকারভাবে লিখে ফেললেই যদি সব সমাধান হতো, সাউথ আফ্রিকা পৃথিবীর সবচেয়ে বেশি ডেমোক্রেটিক কান্ট্রি হতো। বাট ইটস নট রাইট। সো আবার গুরুত্ব নেই না, এটাও ভুল কথা, এটাও থাকতে হবে, এটাকে আমরা বাদ দিচ্ছি না, কিন্তু এটা করলেই হয়ে যাবে। এতে সমস্যা হবে কি, আমরা অন্য কাজগুলো করব না। তাহলে ইনস্টিটিউশন তৈরি করার প্রধান অতি জরুরি এবং সম্ভবত সবচেয়ে জরুরি স্টেপ, এটাকে আমরা আবার আন্ডারমাইন করি, সেটা হচ্ছে ইলেকশনস। আমাদের দেশে কিছু রাজনৈতিক দল ইলেকশনকে আন্ডারমাইন করার জন্য একটা আপদ বিপদ তত্ত্ব দিয়েছিল। ভোট দিলে জেনুইন ভোট হলো, একবার আপদ আসবে নাইলে বিপদ আসবে। খুব বাজে কথা এটা নিয়ে যথেষ্ট এম্পেরিক্যাল এভিডেন্স আছে। ওয়াই নেশনস ফেইলে আফ্রিকার আলোচনা করতে করতে বতসোয়ানা বলে অ্যানাদার কান্ট্রি, বতসোয়ানার কথা আনা হয়েছে। ওরা দেখতে সাব সাহারান আফ্রিকা এর আশপাশে সবগুলো দেশ যা তা অবস্থা, কিন্তু এই দেশটা কিভাবে এত চমৎকার। ওনারা দুটো রকম ইনস্টিটিউশনের কথা বলছেন, ইনক্লুসিভ আর এক্সট্রাকটিভ। ওরা কিভাবে এত ইনক্লুসিভ ইনস্টিটিউশন তৈরি করেছে। বতসোয়ানাকে নিয়ে অমর্ত্য সেনেরও কাজ আছে। ওনারা দুজন এই দেশটাকে মডেল হিসেবে দেখিয়েছে, একটা দেশে যদি ক্রমাগত অ্যাকসেপ্টেবল অ্যান্ড পার্টিসিপেটরি ইলেকশন হতে থাকে, আস্তে আস্তে ইনক্লুসিভ ইনস্টিটিউশন তৈরির প্রবাবিলিটি বাড়ে। উদাহরণ দিই, ধরুন আগামী ইলেকশন হলো, নিপুণদিরা ক্ষমতায় গেলেন। এখন ওনারা যদি মনে করেন 5 বছর পর ওনারা ক্ষমতা গায়ের জোরে ধরে রাখবেন না, উনি চাইবেন ইনস্টিটিউশনগুলো ঠিকঠাক কাজ করুক। সঠিক। উনি পুলিশকে দিয়ে আওয়ামী লীগকে যদি এখন তারা আওয়ামী লীগের বিরোধী দলের সম্ভাবনাই নেই, অন্য কোনো দল যদি আসে বিরোধী দলকে দমন পীড়ন উনি করবেন না, কারণ উনি জানেন উনি 5 বছর পর ওনাকে ভোটের মুখোমুখি হতে হবে এবং উনি পরাস্ত হলে এই বিচার বিভাগ, এই পুলিশ বিভাগের কাছে তাকে যেতে হবে। সঠিক। উনি যেন ন্যায় বিচার পান, উনি যাতে জেনুইন ইনভেস্টিগেশন পান, উনি চাইবেন ওই প্রতিষ্ঠানগুলোকে আর এত ব্যবহার না করতে। অর্থাৎ আপনি সংস্কারের পাশাপাশি আমাদের মন মানসিকতা না, বাধ্যবাধকতা, মন মানসিকতাও পরে। আপনি যদি নির্বাচন করেন, আপনি ভালো হন বা খারাপ হন, আপনাকে একটা লেভেল পর্যন্ত ইনস্টিটিউশন রক্ষা করতে হবে। ভারতের ইনস্টিটিউশনগুলো ডিসপাইট অল দ্য ক্রিটিসিজমস এখনো এত সাহসী বা এমন কেন। একটা ছোট উদাহরণ দেয়, ভারতের মতো দেশে আমরা সমালোচনা করতে পারি, ডিওয়াই চন্দ্রচূড় এখন চিফ জাস্টিস। আপনি চন্দ্রচূড় চিফ জাস্টিস হওয়ার আগেই আমার খুব পছন্দের একজন মানুষ, কারণ উনি খুব পাবলিকলি কথা বলেন, ওনার অনেক লেকচার পাওয়া যায়। যারা কনস্টিটিউশন বা ল নিয়ে ভালো বুঝতে চান, স্টেট বুঝতে চান, আই স্ট্রংলি সাজেস্ট হিজ লেকচার্স। ইউটিউবে ওনার অনেক লেকচার আছে। ওনার বাবাও কিন্তু চিফ জাস্টিস ছিলেন। চন্দ্রচূড় বেশ আগে থেকেই বিজেপির সাথে তার কিন্তু অনেক রায় সংঘাত ছিল, উনি তো এর আগে জাজ ছিলেন। কিন্তু মজার ব্যাপার, একটা নর্ম আছে, কনভেনশন আছে যে সিনিয়র মোস্ট মানুষকেই চিফ জাস্টিস করা হয়। ওনারা কিন্তু করেছে বিজেপি, কিন্তু চিফ জাস্টিস হয়েছেন এবং বহু ক্ষেত্রেই বিজেপির বিরুদ্ধে খুব স্ট্রং রায় দিয়ে যাচ্ছেন। তো যে কথাটা বলছিলাম, আপনি যখন একটা নির্বাচন ফেস করবেন, আপনি যখন একটা ডেমোক্রেটিক লিস্ট মেন্টালিটি থাকবে, আপনি এইগুলো ম্যানিপুলেট করার ক্ষেত্রেও একটু সতর্ক থাকবেন। আর তার সাথে এটাও জরুরি, সেটা হচ্ছে আমাদের ডেমোক্রেসি তো আসলে শুধু আইন দিয়েও করা যাবে না, একটা পর্যায়ে আমাদের মেন্টালিটি, এটা পরের ধাপে। আপনি যদি ডেমোক্রেটিক না হয়ে থাকেন, যেমন ধরুন
আপনি তখন ম্যানিপুলেট করতে চাইবেন। ইউরোপের মাটিতে আস্তে আস্তে তো রাইটিস্ট পলিটিক্স মাথা চাড়া দিচ্ছে। হাঙ্গেরির ভিক্টর অরবান ইলেক্টেড সরকার, খুবই জনপ্রিয় সরকার, কিন্তু উনি এসে একবার একটা আইন চেঞ্জ করে আমাদের বিচারকের বয়স বাড়ানোর মতো করে উনি বয়স কমিয়ে দিয়ে এক ধাক্কায় কয়েকশো বিচারকের চাকরি শেষ করে দিয়েছেন। সো ইনস্টিটিউট, আপনি যদি মানসিকভাবে গণতন্ত্র না চান তখন আবার আপনি ইনস্টিটিউট ভাঙার চেষ্টা করবেন। সো লিস্ট যদি আমরা ইলেকশনটা এনশিওর করতে পারি, আই রিপিট, ইলেকশনকে আমাদের দেশে আন্ডারমাইন করার এক ধরনের চেষ্টা আছে, এটা খুব ভুল কথা। পার্টিসিপেটরি অ্যাকসেপ্টেবল ইলেকশন হতে থাকলে অনেক সমস্যা কমে যাবে, ইনস্টিটিউশন বিল্ড আপ করে। এই যে প্রাতিষ্ঠানিক কাঠামো আমাদের কি করা উচিত, কোনটা জরুরি ভিত্তিতে? আপনি কি নির্বাচনের কথা আগে বলবেন, যে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের প্রক্রিয়ার মধ্য দিয়ে ধীরে ধীরে প্রতিষ্ঠানগুলো দাঁড়াবে, নাকি আরো অন্য কোনো প্রক্রিয়া আছে? মানে এখানে দুটো ব্যাপার, ব্যক্তি ম্যাটার তো করে, কিন্তু ব্যক্তি কোন জায়গার। সুলাইমান কাজ করতে পেরেছেন কারণ আরো ওপরে বসা একজন ব্যক্তি তাকে আশ্বস্ত করেছেন, পারমিট করেছেন। একটা উদাহরণ দিতে পারি, এই উদাহরণটা ওই উপদেষ্টা মানে পাবলিকলি বলেন, আমাদের ডক্টর সালেউদ্দিন আহমেদ, উনি তো অর্থ বাণিজ্য উপদেষ্টা, উনি যখন গভর্নর ছিলেন, আমরা অনেকে হয়তো জানি না, 2006 সালের সময়ে বিএনপি কিন্তু একটা ব্যাংকেরও পারমিশন দেয়নি। মানে এটা তো একটা লুক্রেটিভ রিওয়ার্ড টু দ্য পিপল, এত মজার ব্যবসা তো আর নাই, একটাও দেয়নি। এবং ওনাকে ওখানে অটোনমি দিয়েছিলেন তখনকার যিনি প্রধানমন্ত্রী আছেন এবং অর্থমন্ত্রী মিলে অটোনমি দিয়েছিলেন, এবং উনি শক্ত থাকতে পেরেছেন। বহু তদবির, বহু চাপ, বহু কিছু এসছে, কিন্তু উনি শক্ত থেকে কাজটা করেছেন। যে ব্যাংক অলরেডি বেশি আছে, এরপরে আওয়ামী লীগ এসে ব্যাংক নিয়ে কি করেছে আমরা দেখেছি। আচ্ছা, অসংখ্য ব্যাংক নতুন নতুন করে জন্ম নিয়েছে। একদম। তার মানে তাহলে এটাও আমরা বলছি, সেটা আমি আমার আগের সেগমেন্টেই বলেছি, ডক্টর জাহিদুর কথাটি বলতে হয়, এই ব্যাংকগুলো জন্ম নেওয়ার কাহিনীগুলো কিন্তু বেশ অভিনব এবং অনেক মোটা দরে, একদম হ্যাঁ, জামানত দিয়ে তারপরে সেটি এনশিওর করতে হয়। জি, তো যেটা বলছিলাম, তাহলে ইভেন একটা গণতান্ত্রিক ব্যবস্থায়ও কোন মানুষটা দায়িত্বে আছেন এটা ম্যাটার করে। তার গণতান্ত্রিক ইচ্ছা আছে কিনা, তার ইনস্টিটিউটকে ইনস্টিটিউটের মতো চলতে দেওয়ার চিন্তা আছে কিনা, এগুলো প্রত্যেকটা ম্যাটার করে। কারণ এটা না হলে দিনের শেষে হবে না। আপনি গণতান্ত্রিকভাবে নির্বাচিত হতে পারেন, কিন্তু আপনি যদি সিদ্ধান্ত নেন যেগুলো ম্যানিপুলেট করতে শুরু করবেন সিস্টেম, তাহলে তো কাজ করবে না, সেটা সম্ভব। সো ইটস এ কম্বিনেশন। আবার ওই যে মানে এটা ভাইস ভার্সা, আবার এমনও হতে হবে না যে ব্যক্তির উপরে ডিপেন্ড করে সিস্টেম চলবে, সেটা হয় না। কারণ ব্যক্তির উপর ডিপেন্ড করতে গেলে কি প্রবলেম হয়, মানে কুয়ান এবং মাহাতির মডেল থেকে মাহাতির পরে সরে গেলেন কেন? মাহাতির পরের দিকে গিয়ে আসলে আর ওনার সুনাম ধরে রাখতে পারেন নাই। এই যে দেখুন, ব্যক্তিও যে সবসময় ঠিক থাকবে, নিজের সঙ্গে নিজে জাস্টিস করতে পারেন। এবং এরপর উনি গতবার এসে উনি কি করেছেন, কিভাবে গায়ের জোরে ক্ষমতা ধরে রাখতে হবে, যে আনোয়ার ইব্রাহিম আগামীকাল না টেকনিক্যালি আজ আসছেন, তার উপরে কি পরিমাণ অপারেশন চালিয়েছেন জাস্ট টু বি ইন দ্য পাওয়ার, সেগুলো তো আমরা দেখেছি। সেজন্য এই ব্যক্তির ওপর আবার রিলাই ফুললি করা যাবে না। আমরা চেষ্টা করব সমাজে এই আলাপ করার জন্য যে মানুষের মধ্যে যাতে গণতান্ত্রিক চেতনা গড়ে ওঠে, কারণ মানুষই পাওয়ারে যায়। আবার একই সাথে ইনস্টিটিউট এমনভাবে তৈরি করব, ডোনাল্ড ট্রাম্পের মতো কেউ মারাত্মক বিশৃঙ্খলা লাগিয়ে দিতে চাইলেও যাতে লাগিয়ে দিতে না পারে। প্রতিষ্ঠানগুলো যেন তার জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে। একটা ডেট ডিক্লেয়ার করার নির্বাচনের যে বিষয়টি, আমাদের সেনা প্রধান কিন্তু 18 মাসের কথা বলেছেন, এবং আপনি সেনা মানে প্রধানের সঙ্গে সরকারের কোনো কি একটা আপনার ভিডিও বক্তব্য আমরা লক্ষ্য করেছি। আপনি যদি একটু বলেন এই বিষয়টা সংক্ষেপে একেবারে। বিষয় বলে মনে হয়েছে সেটা হলো সেনা প্রধান 18 মাস, এবং 18 মাসের মধ্যে একটু কনফিউশন আছে। আমরা যদি রিপোর্টটা পড়ি রয়টার্সের, জাস্ট যেটা ফার্স্ট প্যারাগ্রাফে বলার ওখানে 18 মাস দেওয়া আছে। আমরা এটাকে গুরুত্ব দিয়েই বেশিরভাগ পত্রপত্রিকা রিপোর্ট করেছে। মাঝে 5th ও 6th প্যারাগ্রাফে উনি বলছেন ফলোইং দ্য রিফর্মস 18 মাস, তার মানে কাগজে কলমে রিফর্মের পর 18 মাস, এটা বলার সুযোগ আছে। হোয়াট এভার ইট ইজ, চিফ অ্যাডভাইজার যখন ভয়েস অফ আমেরিকার সাথে কথা বলছেন, তিনি কিন্তু কোনো রকম কোনো কনফিউশনের ধার ধারেননি। তিনি খুব স্পষ্টভাবে বলেছেন এটা ওনাদের মুখ থেকেই আসতে হবে নির্বাচন কবে হবে। সুতরাং আমরা ধারণা করতে, প্রথম কথাটা হচ্ছে সেনাপ্রধান যখন এই বক্তব্য দিয়েছেন, এটা একটু আমাদের কাছে অনেকের প্রশ্ন জেগেছে যে উনি ইভেন যদি ফলোইং দ্য রিফর্মস 18 মাস এটাও যদি বলে থাকেন, এটা ওনার বলার কি কথা ছিল, ওই সময় কথা ছিল? যদিও সেনাপ্রধানকে আমরা এই মুভমেন্টের সময় খুবই ডিসাইসিভ রোল প্লে করতে দেখেছি, আমরা প্রশংসা করি, কিন্তু এটা নিয়ে প্রশ্ন আছে। চিফ অ্যাডভাইজার যখন এই কথাটা বললেন, তখন নিশ্চিতভাবে দুজনের মধ্যে একটা কনফ্লিক্টের সম্ভাবনা আছে বা কিছুটা মতদ্বৈততা অ্যাটলিস্ট আছে। আমরা আমাদের জায়গা থেকে যেটা বলতে চাই সেটা হচ্ছে, সেনাপ্রধান উনি বলছেন যে উনি সাহায্য করবেন, মানে সেনাপ্রধান সাহায্য করার কথা বাই ডিফল্ট সরকারকে। আমরা চাই চিফ অ্যাডভাইজার বা অ্যাডভাইজারের যে বডি আছে তার সাথে সেনাপ্রধান
তাদের মধ্যে কোনো দূরত্ব না থাকুক, কারণ আমাদের এই যে নানা রকম সংকটে আমরা পড়ে আছি, সিচুয়েশনে পড়ে আছি, সেই সময় এই ধরনের কোনো কিছু আমরা পছন্দ করি না। আর বটম লাইন হচ্ছে অ্যাডভাইজার, চিফ অ্যাডভাইজার এবং অ্যাডভাইজারের যে কাউন্সিল আছে তারা যেটা মনে করেন নির্বাচন আসলে সেটাই হওয়ার কথা।